রামপুর গ্রামে থাকা রেখা খুবই সুশীল, খুবই শান্ত আর লেখাপড়ায় খুব বুদ্ধিমান ছিল। রেখা এক গরিব কৃষকের মেয়ে ছিল। বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। পড়াশোনার সাথে সাথে বাড়ির কাজেও মাকে সে সাহায্য করত। পড়াশোনা করতে করতে যখন মাকে কাজ করতে দেখত, তখন রেখা সাহায্য করতে আসতো, তখন মা তাকে আটকে দিত। আরে থাক বাবু, আগে নিজের লেখাপড়া কর। মা, পড়াশোনা তো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে একাই কাজ করছো। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই লেখাপড়া কর আর ঘুমিয়ে পড়, তারপর সকালে উঠে কলেজও যাবি তো। হ্যাঁ মা। রেখা পাশের শহরের কলেজে যেত। সে বিএসসি এগ্রিকালচার সেকেন্ড ইয়ারে ছিল আর নিজের সমস্ত পরীক্ষায় পাশ হতো। কিন্তু রেনু আর তার বন্ধুরা রেখাকে হিংসে করত। তারা রেখাকে একদম পছন্দ করত না। জানিস, ও না টিচারদের উপরে কালো জাদু করেছে, নয়তো প্রত্যেক এক্সামে ফার্স্ট কি করে আসে? বল না, কি করে আসে প্রত্যেক এক্সামে ফার্স্ট? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিস তুই রেনু। এই গ্রামের মেয়েটার কিছু একটা করতে হবে, নয়তো ও আমাদেরকে একদম পাগল করে দেবে। পাগল তো আমরা করে দেবো ওকে। না চেহারা না রূপ, এসেছে আবার এক্সামে ফার্স্ট হতে। রেনু শহরের একজন বড় লোকের মেয়ে ছিল, সেই জন্যে নিজের কাপড় চোপড় আর রূপ রঙের খুব খেয়াল রাখত। খুব সাধারণ জীবনযাপন করার রেখাকে সব সময় নিচু নজরে দেখত। যখন ঠান্ডার মরশুম আসে, রামপুর থেকে শহরে আসার পথে যখন রেখা বেরোচ্ছিল, তখন মা বলে, আরে রেখা, এত ঠান্ডা বাইরে, আর তুই কলেজে যাচ্ছিস, মাফলার পরে যা না। না মা, আমি চলে যাব এইভাবেই। আরে সোনা, এত ঠান্ডা, আমার কথা শোন, মাফলার পরে যা, এইভাবে যাস না। কিন্তু মা, ওটা অনেক পুরনো যে। কিন্তু ঠান্ডা থেকে বাঁচাবে তো, তুই পরে যা, আমি বলছি। ঠিক আছে মা। রেখা হেঁটে হেঁটেই কলেজে যাওয়া আসা করত। রেখা মাফলার পরে কলেজে যায়, তখন রেনু তাকে দেখে খুব হাসে আর বলে, আরে দেখো ভাই, এইসব ফ্যাশনেবল দিনে ও মাফলার পরে এসেছে, তাও আবার ফাটা, পুরনো, দেখো না একটু। আরে ও তো মাফলার পরে এসেছে। আরে শুধু মাফলার না, ফাটা মাফলার পরে এসেছে, ফাটা মাফলারওয়ালি। রেখা এত কষ্ট পায় যে ও কাঁদতে শুরু করে দেয় আর কলেজের পেছনে একটা জঙ্গল মতো ছিল, ওখানে পৌঁছে যায়। তক্ষুনি তার কানে একটা আওয়াজ আসে। যখন সে দেখে, তার ক্লাসের ছেলে রাকেশ আর জিতেশ ছিল। রাকেশ নিজের হাতে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। আরে এখানেই থাকবে, আমি তো এখানেই দেখেছিলাম। তবে হ্যাঁ, ওই যে ওখানে। আরে তুই চুপ কর না, আমাকে মনোযোগ করতে দে। রাকেশ আর জিতেশ গাছে বসে থাকা একটা চিলের ওপরে নিশানা লাগাচ্ছিল। সেই জন্যে কলেজের পাশের জঙ্গলে তারা বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। যেইমাত্র তারা বন্দুক দিয়ে চিলের ওপরে গুলি চালায়, ওরা একটা সিটি শুনতে পায়। আরে ভাই পালা, কালকের মতন এই গার্ডটা আবার চলে এসেছে। তাহলে চিলটার কি হবে? ওকে ছেড়ে দেবো নাকি? আরে ওকে পরে দেখে নিস, এখন চ এখান থেকে। কাল তো ছেড়ে দিয়েছিল, আর যদি ধরা পড়ি না তাহলে কিন্তু গন্ডগোল হবে, তাড়াতাড়ি পালিয়ে চ। রেখা এসব দেখছিল। রাকেশ আর জিতেশের যাওয়ার পর রেখা সেই জায়গাতেই যায় যেখানে চিল পড়েছিল। উফ, কি গভীর চোট পেয়েছে, মনে হয় গুলিটা ভেতর অব্দি ঢুকেছে। না, আমার কিচ্ছু হয়নি, এই আঘাত তো একটু পরেই ঠিক হয়ে যাবে। রেখা যখন এই আওয়াজ শোনে, তখন সে অবাক হয়ে ওঠে। আরে হে কি, তুমি বলতে পারছো নাকি? এর থেকেও বেশি তুমি এটা জেনে অবাক হবে যে আমি জানি তুমি কেন কষ্টের মধ্যে রয়েছো, আর এখানে বসে তুমি কান্নাকাটি কেন করছো। কেন বলো না। রেনু তোমার সাথে যা করেছে সেটা একেবারেই ঠিক নয়, সেই জন্য আমার খারাপ লেগেছে। তুমি একজন ভালো মেয়ে, তুমি অন্যকে সবসময় সাহায্য করো, একজন সহজ সরল মেয়ে। তোমার সাথে এটা হওয়া একেবারেই উচিত হয়নি। আমার খুব খারাপ লাগলো যখন উনি আমাকে মাফলারওয়ালি বলল। আমাদের বাড়ির অবস্থা ঠিক নয়, সেই জন্যই এরা আমাকে নিয়ে উপহাস করে। আমি গ্রাম থেকে আসি তো, সেই জন্যই এরকমটা করে। শোনো, তুমি কষ্ট পেও না। যেই মাফলারটার জন্য ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করেছে না, এখন ওই মাফলারই তোমার সব থেকে ভালো বন্ধু হবে। সেটা কিভাবে? তুমি তোমার মাফলারটা একবার দেখাও তো।
রেখা যখন নিজের মাফলার দেখে তখন সেটা একেবারে নতুন হয়ে গেছিল। এই মাফলারটা দিয়ে তুমি যা চাও তাই চাইতে পারো, তবে হ্যাঁ, এটা দিয়ে যেন কোনো ভুল কাজে ব্যবহার করো না, নয়তো এটা তোমার সাথে অন্যায় করবে। কিন্তু হ্যাঁ, এর ব্যবহার তুমি যদি কারোর ক্ষতি করার জন্য করো তাহলে এটা কিন্তু আরো বিপজ্জনক হয়ে উঠবে। মনে রেখো, এর ব্যবহার শুধুমাত্র নিজের আর অন্যকে সাহায্য করার জন্যই করবে। ততদিন পর্যন্ত এটা বরদান, নয়তো কিন্তু এটা অভিশাপে পরিণত হয়ে যাবে। এইটুকু বলে চিল উড়ে যায়। রেখা বিশ্বাসই করতে পারছিল না যে এরকম কিছু একটা হয়েছে। আমি কি স্বপ্ন দেখছি? একটা চিল কথা কি করে বলে? আর পুরনো ফাটা মাফলার হঠাৎ করে নতুন কি করে হয়ে গেল? চিল যা যা বলেছিল সেগুলো কি ঠিক হবে? দেখা যাক। মাফলার, আমাকে ওই গাছে যে পেয়ারা আছে সেটা এনে দাও। তক্ষুনি রেহার হাতে একটা পেয়ারা চলে আসে। এটা তো অবাক ব্যাপার। মাফলার, আমাকে উড়িয়ে নিজের বাড়িতে নিয়ে যাও। রেখার এটুকু বলা মাত্রই সে হাওয়াতে উঠতে শুরু করে। কি মজা হচ্ছে! এটা তো সত্যিই জাদুই মাফলার। রেখা যখন বাড়ি ফেরে তখন সে তার মাফলারকে বলে, মাফলার, আমাকে তাড়াতাড়ি ভালো কাপড় দাও। এইটুকু বলা মাত্রই নতুন নতুন কাপড় ওখানে পড়েছিল। রেখা খুব খুশি হয়। আরে বাহ, খুব চমৎকার ব্যাপার। মাফলার, আমাকে একটু সুন্দর বানিয়ে দাও। এইটুকু বলা মাত্রই রেখার রং একেবারে বদলে যায়। সে খুব সুন্দর হয়ে ওঠে। বাহ, কাল আমি এই কাপড় পরেই কলেজে যাব। দ্বিতীয় দিন যখন রেখা নিজের ক্লাসে যেতে শুরু করে তখন তাকে দেখে সবাই অবাক হয়। রেখা নতুন কাপড় পরেছিল আর এখন সে দেখতেও খুব সুন্দরী ছিল। রেনু যখন তাকে দেখে সে চিনতেই পারে না। আরে, এটা আবার কে? নতুন অ্যাডমিশন নাকি? আরে পাগল, ও তো সেই আমাদের শত্রু রেখা। দেখ না কিভাবে পাল্টে গেছে। এটা কি করে হতে পারে? এটা হতে পারে না। এক রাতে এত কি করে বদলাতে পারে? এটার তো খোঁজ নিতেই হবে। তুই যা গিয়ে খবর লাগা যে এই গ্রামের কালো মেয়ে শহরের ফর্সা মেয়ে কি করে হলো। যা তাড়াতাড়ি। কলেজ ছুটি হওয়ার পর যখন রেখা কলেজের বাইরে বেরোয় তখন রিমা তার পিছু নেয়। যখন রেখা শহর থেকে বাইরে বেরোয় তখন রিমা দেয়ালের পেছন দিয়ে দেখতে শুরু করে। এই রেখার বাচ্চার রং কি করে পাল্টালো? কি করে হতে পারে এসব? আমি এখন শহরের বাইরে চলে এসেছি, আমাকে মাফলারের ইউজ করা উচিত। রেখা মাফলার নিজের হাতে নেয় আর কিছু একটা বলে, আর তক্ষুনি রেখা হাওয়াতে উঠতে শুরু করে। হে ভগবান, এসব আমি কি দেখছি? ও হাওয়ায় কি করে উঠছে? মাফলার ওয়ালে কথা শুনে রেনু বিশ্বাসই করতে পারছিল না। মানে সবকিছুই মাফলারের কারণে হচ্ছে? আমরা যে মাফলারের উপহাস করেছি সেটা জাদুই মাফলার বেরোলো। আমার সেই মাফলারটা চাই। রিমা, আমাকে ওই মাফলারটা এনে দে। যাই করিস না কেন, আমাকে মাফলারটা এনে দে। দ্বিতীয় দিন যখন রেখা কলেজে আসে তখন পড়ার সময় সে নিজের মাফলার পাশেই রাখে, আর সেই সুযোগেই রেনু সেই মাফলারটার মতোই আরেকটা মাফলার ওখানে রেখে দেয় আর ওখান থেকে রেখার মাফলার চুরি করে নেয়। রেখা কলেজের পর শহর থেকে বাইরে বেরোয় আর নিজের মাফলার হাতেই ধরে রাখে। চল মাফলার, আমাকে বাড়ি নিয়ে চল। রেখার কথা অনুযায়ী যখন কিছুই হয় না তখন সে আশ্চর্য হয়ে ওঠে। আরে মাফলার, আমাকে বাড়ি নিয়ে চল। কি হলো? আজ আমি হাওয়ায় উড়ছি না কেন? আরে এই জাদুই মাফলারের জাদু শেষ হয়ে গেছে নাকি? কিভাবে উড়তো? মাফলার তো রেনুর কাছে ছিল। রেনু সেই মাফলারটাকে দেখেই যাচ্ছিল। বাহ, এই জাদুই মাফলার এখন আমার হলো। এইটা জেনে তো রেখা পাগলই হয়ে যাবে। আমি যা চাই তাই করাবো একে দিয়ে। আগে তো আমার খুব খিদে পেয়েছে। মাফলার, আমাকে একটা আইসক্রিম আর বার্গার এনে দে। এইটুকু বলা মাত্র রেনুর সামনে আইসক্রিম আর বার্গার চলে আসে। বাহ, এতগুলো আইসক্রিম আর বার্গার, ইয়াম! এখন তো তুই কিছু করতে পারিস। আমরা যা চাই তাই পেয়ে যাব। মাফলার নিজের কাছে কবজায় নেওয়ার পর রেনু খুব খুশি হলো আর দ্বিতীয় দিন খুব খুশি খুশি কলেজে আসে। নতুন কাপড় আর নতুন রূপ নিয়ে সে খুবই সুন্দর ছিল। বাহ রেনু,
তোকে তো আগের থেকেও বেশি সুন্দর লাগছে রে। আর নতুন কাপড় তো খুবই স্যুট করছে তোকে। রিনা, এখন তুই দেখ আমি আর কি কি করি। আরে আগে ওই গ্রামের মেয়েটাকে শাস্তি দেওয়া যাক না, মাফলার পাওয়ার পর খুব স্টাইল মারছিল। ঠিক আছে চল। ক্লাসরুমে রেনু আর রিমা রেখার পাশে যায়। রেনুর কাছে নিজের মাফলার দেখে রেখা অবাক হয়। আমার মাফলার তোমার কাছে কি করে? এটাই তো জাদু রেখা, এটাই তো কারণ না তোর নতুন কাপড় আর সৌন্দর্যের। এখন এটা ছাড়া তুই কি করবি? আমি বলছি মাফলার রেখাকে ভিখারি বানিয়ে দে, ওর কাপড় নোংরা করে দে আর ওকে বুড়ি বানিয়ে দে। রেনু রেখার জন্য খারাপ চায় আর মাফলারের জাদু উল্টো হয়ে যায়। এখন খারাপ কাপড় রেনুর ছিল, সে বুড়ি হয়ে গেছিল। নিজের এই রূপ দেখে সে কাঁদতে শুরু করে। না, কি হয়ে গেল আমার? আমি বুড়ি কি করে হয়ে গেলাম? হে ভগবান, আমাকে ঠিক করে দাও, আমাকে আমাকে ঠিক করে দাও, আমাকে ঠিক করে দাও ভগবান। রেখা জাদুই মাফলার নিজের হাতে নেয়। হে মাফলার, রেনুকে ঠিক করে দাও, ও যেরকম ছিল সেরকমই বানিয়ে দাও। আবার মাফলারের জাদু চলে আর 1 সেকেন্ডে রেনু আগের মতো হয়ে ওঠে। আমাকে ক্ষমা করে দে রেখা, আমি ভুল করে ফেলেছি, আমি সবসময় তোকে নিচু করেছি, আমাকে ক্ষমা করে দে। রেনু, তুমি নিজের ভুল বুঝতে পারছো, এটাই অনেক বড় ব্যাপার। নিজের ভালোর জন্য অন্যদের খারাপ চাওয়া একদমই ঠিক না, কিন্তু আমাদেরকে ভালোভাবে একসাথে থাকা উচিত। সেই জন্যে যখনই কোনো গরিবকে দেখবে তাকে নিয়ে হেসো না। না না, আমি এরকম কখনো করব না। ফতেগঞ্জ নামের একটা গ্রাম ছিল যেখানে সব সময় বানের সমস্যা হতো। এই গ্রামে সুরেশ নামের এক ব্যক্তি নিজের বউ শালিনীর সাথে থাকতো। একদিন সুরেশ ক্ষেত থেকে বাড়ির দিকে দৌড়ে এলো। শালিনী, চলো, এই গ্রাম ছেড়ে আমাদের চলে যেতেই হবে। কিন্তু কোথায় পতিদেব? সমস্ত গ্রামবাসীরা ফতিগঞ্জের পাহাড়ের দিকে চলেছে। বন্যা অন্য দিক থেকে সোজা এই দিকেই তো আসছে। ঠিক আছে, চলো। সুরেশ নিজের বউকে নিয়ে ফতেগঞ্জের পাহাড়ে চলে এলো, যেখানে প্রথম থেকেই বাকি গ্রামবাসীরা আর প্রধান দাঁড়িয়েছিল। প্রধান সব গ্রামবাসীদের বলল, সমস্ত গ্রামবাসীরা আমার কথা মন দিয়ে শোনো। গ্রামে এত বছর ধরে মাত্র একবারই বন্যা এসেছিল, কিন্তু এটা তৃতীয়বার, যেটা 1 বছরের মধ্যেই হলো, তাই না? আর যতবার বন্যা এখানে আসে ততবার গ্রামের ঘর বাড়ি একেবারে ধ্বংস হয়ে যায়। তার মানে এবার থেকে গ্রামে প্রতি বছর 3 বার করে বন্যা আসবে? হ্যাঁ, এটাই মেনে আমাদের চলতে হবে ভাই সুরেশ। কিন্তু আমাদের বাড়ি বন্যায় একদম নষ্ট হয়ে যায়, আর কাঠ শুধু গ্রামের জমিদারের কাছে থাকে। উনি প্রত্যেকবার বন্যার পর কাঠের দাম বাড়িয়ে দেন। এখন এটা আমার হাতে তো নেই। আমি অনেকবার জমিদারের কাছে এই ব্যাপারে কথা বলেছি, কিন্তু ও সবসময় আমার কথাটাকে এড়িয়ে চলে যায়। ওর ঘর তো গ্রামের ধারেই রয়েছে, সেই জন্য বন্যাতে ওর কোনো ঘরের ক্ষতিও হয় না, আর না ব্যবসায় কোনো ক্ষতি হয়। এখন বন্যার পরেই জানতে পারা যাবে যে কি করে বাড়িঘর তৈরি করতে হবে। আস্তে আস্তে গ্রাম থেকে বন্যার জল শেষ হয়ে যায়, আর বাকি গ্রামবাসীরা নিজের বাড়ি ফেরত আসে। সুরেশ আর শালিনী যখন নিজের বাড়ি পৌঁছায়, তো ওরা দেখতে পায় যে ওদের বাড়ি পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়ি তো পুরোপুরি ভাবে ভেঙে গেছে, এখন আমরা কি করব গো? আরে সেটাই যেটা গ্রামে সবাই করবে, জমিদারের কাছে গিয়ে ওনার থেকে নতুন কাঠ কিনে আবার নতুন বাড়ি তৈরি করতে হবে। কিন্তু ওরা তো এখন বেশি টাকা চাইবে কাঠের জন্য। কিন্তু এখন আমরা আর কি করতে পারি বলো শালিনী? আমাদের কাছে তো আর তো কোনো উপায়ই নেই। ঠিক আছে। সুরেশ আর শালিনী জমিদারের বাড়ি চলে গেল। এসো এসো সুরেশ, এসো এসো এসো, তোমারই অপেক্ষা তো করছিলাম আমি। একটু আগেই তো প্রধান বাবু নিজের বাড়ির জন্য কাঠ নিয়ে গেল। আগে আমারও আপনার থেকে কিছু কাঠ কিনতে হবে আর কি। আজকালকার দিনে কত দাম চলছে। দেখো সুরেশ, দেখো, আসলে ব্যাপারটা হলো গিয়ে বন্যার জন্য কাঠের দাম খুব বেড়ে গিয়েছে, জানো তো। আমার মনেই হয়েছিল যে আপনি কাঠের দাম বাড়িয়ে দেবেন। আপনার লোভ আপনার চেহারায় দেখা যাচ্ছে। হয়, কথা মুখ সামনে কথা বলো। হ্যাঁ, তুমি জানো না আমি কে? যত সব। আমায় ক্ষমা করে দিন জমিদার বাবু,
শুধুমাত্র কাঠ দিয়ে দিন আমাদেরকে, যেগুলোতে আমরা বাড়ি তৈরি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, গোদাম থেকে কাঠ নিয়ে যাও, আর আজকে এই কাঠের পয়সা দিয়ে দেবে কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আজকে কিনে নেব। সুরেশ আর শালিনী গোডাউন থেকে কাঠ নিয়ে গিয়ে নিজেদের বাড়ি ফতেগঞ্জে আবার বানাতে শুরু করে দেয়। আর শালিনী নিজের বস সুরেশকে বলে, আপনার জমিদারের কথা মানা উচিত ছিল না। আরে তুমি তো জানো শালিনী, গ্রামের কাঠ শুধুমাত্র জমিদার কাছেই পাওয়া যায়। ও যদি না দেয় তাহলে বাড়িতে কি করে থাকবো? ওর দেওয়া কাঠগুলো দিয়েই তো সারা গ্রামে বাড়িঘর তৈরি হয়। ওর সাথে কখনো ভালো হবে না, দেখে নিও। আমি বলে দিচ্ছি, মানুষের দুঃখে কষ্টে উনি ওনার লোভ পূরণ করছেন। এরকম করে কথা বলতে নেই শালিনী, যেই হোক না কেন। বুঝে গেছি পতিদেব, তুমি খুবই ভালো। আরে এত প্রশংসা করো না তো। আমি চললাম জঙ্গলে, নিজেই ছাদের জন্য কয়েকটা কাঠ কাটার জন্য, বুঝলে? সুরেশ জঙ্গলের মধ্যে চলে গেল। যতই ও জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করলো, ও দেখতে পেল যে একটা বড় গাছের নিচে একজন সাধু ধ্যানে মগ্ন ছিলেন। সুরেশ সাধুর কাছে গেল, আর সাধু নিজে থেকেই নিজের চোখ খুলে ফেলল, আর সুরেশকে বলল, বলো বাবা, আমার কাছে এসেছো, তাহলে নিশ্চয়ই কিছু বলতে চাও তুমি। হ্যাঁ সাধু মহাশয়, আমাদের গ্রামের ফতিগঞ্জে এখন বছরে 3 বার করে বন্যা আসছে, যার ফলে আমাদের বাড়িঘর একেবারে ধ্বংস হয়ে যায়, আর জমিদারের সুযোগ নিয়ে অনেক দামে কাঠগুলো বিক্রি করে। আপনি কি কোনো উপায় আমাকে দিতে পারেন? অবশ্যই বাবা, আমি তোমার গ্রামের কষ্ট জানতে পারি। সাধু নিজের হাত আগে বাড়িয়ে দিল আর একটা মন্ত্র পড়ল। যখনই উনি মন্ত্র পড়লেন, ওনার হাতের মধ্যে একটা বাঁশি চলে এলো। যখনই তোমার গ্রামে বন্যা আসবে আসবে এমন হবে, তখন সুরেশ, তখনই তুমি এই বাঁশিটাকে বাজানো শুরু করে দিও। এটা কোনো সাধারণ বাঁশি নয়। এই বাঁশিটা বাজালে পরেই গ্রামের সমস্ত বাড়ির পা গজিয়ে যাবে, আর ওরা সবাই নিজেরাই এক জায়গা থেকে অন্য জায়গায় নাচতে নাচতে পাহাড়ের ওপরে চলে যাবে। আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা। সুরেশ ওই বাঁশি নিয়ে নিল আর গ্রামের প্রধানের কাছে চলে গেল, আর প্রধানকে বাঁশি আর তার পেছনে সব কাহিনী বলল। যদি তাই হয় তাহলে এ তো খুব ভালো খবর সুরেশ, কারণ খুব শিগগির আবার একটা বন্যা আসতে চলেছে গ্রামে, তাই না? আর আমাদের সবার বাড়ির দায়িত্ব রক্ষা করার কিন্তু তোমারই হবে, ঠিক আছে? তোমার উপর আমার পুরো ভরসা আছে। আগে আমার উপরে ছেড়ে দিন আপনি। কিছু মাস কেটে যাওয়ার পর আর গ্রামে আবার বন্যা চলে এলো। সবাই দৌড়ে দৌড়ে ফতেগঞ্জের পাহাড়ে চড়ে গেল, কিন্তু সুরেশ গ্রামেই ছিল। পতিদেব চলো, তুমি তো জানো না যে এই বাঁশিটা কাজ করবে কি করবে না। তুমি কেন নিজেকে বিপদে ফেলছো? আমার বিশ্বাস রয়েছে শালিনী, এই বাঁশিতে অবশ্যই কাজ হবে। তুমি যাও, আমি সমস্ত ঘরগুলো পাহাড়ের ওপর নিয়ে আসব। শালিনী সেখান থেকে চলে গেল, আর সুরেশ বাঁশি বাজাতে শুরু করলো। যখনই সুরেশ বাঁশি বাজাতে শুরু করলো, গ্রামের ঘরের পা চলে এলো আর ওরা নড়তে শুরু করলো। সুরেশ বাঁশি বাজাতে বাজাতে ফতেগঞ্জের পাহাড়ের দিকে চলতে লাগলো, আর ওর পেছনে পেছনে বাড়িগুলো চলতে শুরু করলো। প্রধান দূর থেকে দেখতে পেল আর বলল, এ তো অদ্ভুত ব্যাপার দেখছি, গ্রামের সত্যি বাড়িগুলো নাচছে দেখছি, আর হেঁটে হেঁটে এখানেই আসছে দেখছি। হ্যাঁ, সুরেশ ঘরগুলোকে পাহাড়ের দিকে নিয়ে এলো, যেটা দেখে প্রধান সুরেশকে বলল, বাহ, তুমি সত্যি গ্রামটাকে রক্ষা করলে, নাচিয়ে দিলে, খুব ভালো। তুমি আমাদের গ্রামের বাড়িগুলোকে আজকে রক্ষা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ সুরেশ। প্রধান মহাশয়, এটা তোমার দায়িত্ব ছিল। বন্যার জল গ্রাম থেকে চলে যেতে লাগলো। তারপর সুরেশ আবার বাঁশি নিয়ে সেটা বাজাতে শুরু করলো। ঘরগুলো আবার নাচতে নাচতে ওর পেছনে চলতে লাগলো, আর ও ওই ঘরগুলোকে গ্রামে আবার ফেরত নিয়ে এলো। সব ঘর আবার নিজের নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। অন্যদিকে প্রধান জমিদারের ঘরে গেল। প্রধানকে দেখে জমিদার বলল, এসো এসো প্রধান, এসো এসো। আরে আপনারই অপেক্ষা তো করছিলাম। বলো, শুনলাম নাকি যে গ্রামে আবার বন্যা এসেছিল, তাই না? হ্যাঁ, কিন্তু এইবারেও তো বন্যা আমার বাড়িতে ঢোকেনি, বুঝলে তো? হ্যাঁ, বন্যা এসেছিল, আর এটা খুব ভালো কথা যে তোমার বাড়ির কোনো ক্ষতি হয়নি।
তা তো ঠিক কথাই বলছেন প্রধান মহাশয়, কিন্তু আপনি কিছু বলার আগেই আমি আপনাকে বলে দিই যে এখন কাঠের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। ব্যাপার হলো গিয়ে শুধুমাত্র আপনাকে কম পয়সায় একটু দিতে পারি, যেহেতু আপনি প্রধান। দিন পয়সা দিন, আর কিছু কাঠ এখান থেকে নিয়ে যান। আরে দূর, একটা কানা করিও দেবো না এবার তোকে, বুঝলে? লোকজনকে ঠকাস তুই বেটা। চাই না তোর কোনো কাঠ, বুঝলে? আমার আর কি, এবার আর কারুর কাঠ লেবার দরকার নেই তোর থেকে। এই প্রধান, আমার সঙ্গে ভালো করে কথা বলে দিলাম, নাহলে আপনার ভুলের জন্য কিন্তু সারা গ্রামের লোক শাস্তি পাবে, বলে রাখছি। হ্যাঁ, আরে ঠিক আছে, চাই না তোর কাঠ, তুই তোর কাছেই রাখ সঙ্গে, বুঝলে? এইটুকু বলেই প্রধান নিজের বাড়ির জন্য বেরিয়ে পড়ল, আর জমিদারের কাছে ওর চেলা গিল্লু দৌড়ে এলো। ওই জমিদার বাবু, কি হচ্ছে বল, তাড়াতাড়ি বল। জমিদার বাবু, গ্রামে বন্যা তো এসেছিল, কিন্তু সুরেশ বাঁশি বাজিয়ে গ্রামের লোকজনকে রক্ষা করে ফেলে, আর বাড়িগুলোকেও রক্ষা করে দেয়, বাড়িগুলো নাচতে শুরু করে দেয়। আরে এটা যদি মজা হয় তাহলে খুব বাজে একটা মজা করলি, বুঝলে তুই? আরে না, আমি সত্যি বলছি জমিদার বাবু, সত্যি বলছি। যদি তাই হয় তাহলে সুরেশ প্রতিবার এটাই করবে, তাই না? গ্রামের লোকজনের বাড়ি বাঁচিয়ে দেবে, তাই না? তার ফলে তো আমাদের থেকে আর কেউ কাঠও কিনবে না, আর আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিছু একটা করতেই হবে, বুঝলে? কিছু না কিছু করব। হ্যাঁ বিল্লু, তুই সুরেশের বাড়িটা চিনিস তো? হ্যাঁ মানে খুব ভালো করে চিনি। কেন রাত্রে প্রস্তুত থাকবে তুই, ওই বাঁশিটাকে রাত্রিবেলা ওর বাড়ি থেকে চুরি করে নেবো, ঠিক আছে? ভুলবি না কিন্তু তুই আমার কথা। রাত হয়ে গেল, আর জমিদার গিল্লুর সাথে সুরেশের বাড়িতে ঢুকে গেল, যাতে ওর বাঁশি চুরি করতে পারে। এটা নিশ্চয়ই সুরেশেরই বাড়ি তো? হ্যাঁ মালিক, এটা সেই সুরেশেরই বাড়ি বটে। খুঁজুন, এখানে কোথাও সেই বাঁশিটা পড়ে থাকবে, খুঁজুন। ওরা রান্নাঘরে চলে গেল, যেখানে জমিদার সেই বাঁশি দেখতে পেল। এই দেখ, ওইখানে বাঁশিটা রয়েছে, এই হলো সেই বাঁশুরি, তাই তো? এই বাঁশিটাকে আবার কেউ রান্নাঘরে কেন রাখতে যাবে রে? বিল্লু, আরে কোথায় গায়ে ভোগালি রে? এই হারামজাদা! গিল্লু সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। জমিদার বাঁশিটাকে উঠিয়ে নিল আর বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু ঘরের বাইরেই গিল্লু দাঁড়িয়েছিল। কি হলো মালিক, বাঁশিটা পেলেন নাকি পাননি? আরে কোথায় হয়ে গেছিল অত ছাড়া, বাঁশি পেয়ে গেছি আমি, এবার চ এখান থেকে কেটে পড়। আরে ওরা দেখে ফেলবে আমাদেরকে, তাড়াতাড়ি চ। মালিক, খুব লোভী মানুষ আপনি দেখছি। এই মুখ সামনে কথা বলবি, বলে দিলাম। কেন, ও কি খুব ভুল কথা বললো নাকি? হ্যাঁ, প্রধান জমিদারের পেছনেই দাঁড়িয়েছিল, আর সাথে সুরেশ আর বাকি গ্রামবাসীরাও ছিল। প্রধান, আপনি এখানে এই সময় কি করছেন? আগে আমিই তো ওনাদেরকে এখানে ডেকে এনেছি। আসলে ব্যাপারটা হলো গিয়ে, লোভী তো আমিও বটে, কিন্তু আমার মনে একটা বিবেক রয়েছে। গ্রামের লোকেদের ক্ষতি করে আমার নিজের অনেক মঙ্গল হোক, সেটা আমি কখনোই চাই না। এই মুহূর্তে এই গ্রাম থেকে তুই বেরিয়ে যা জমিদার, না হলে আমরা সবাই মিলে তোকে পিটিয়ে তুলোধনা করে গ্রাম থেকে বের করে ছাড়বো, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। জমিদার বাঁশি সুরেশকে দিয়ে গ্রাম ছেড়ে সব সময়ের জন্য সেখান থেকে চলে গেল, আর গ্রামের মধ্যে যখনই বন্যা আসতো, সুরেশ বাঁশি বাজিয়ে গ্রামের ঘরগুলোকে বন্যা থেকে বাঁচিয়ে দিত।